এবার অষ্টম অধ্যায়ের এমসিকিউ হচ্ছে টোটাল হচ্ছে 105টি, তারপরে 2-3টা ডাবল আছে মোটামুটি, তারপরও বাকিগুলো পারবো ইনশাল্লাহ, দেখা যাক সব ঠিক আছে। এখানে অক্সিজেন দ্বিবন্ধন শক্তির মান দেখেন, অক্সিজেন কি বলছে আমরা, দ্বিবন্ধন শক্তির মান কত, 498 কিলোজুল পার মোল। কোন অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়, কোন অণুকে ভাঙতে বেশি পরিমাণ শক্তি লাগবে, অক্সিজেন, কারণ অক্সিজেনের মধ্যে শক্তিমান 498 আর হাইড্রোজেন ক্লোরিনের মধ্যে শক্তিমান 431 কিলোজুল পার মোল, ঠিক আছে। এবার দেখেন হাইড্রোজেন বন্ধন, অক্সিজেন দ্বিবন্ধন এবং অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান যথাক্রমে দেওয়া আছে। এই বিক্রিয়াটির জন্য ডেল্টা এইচ এর মান কত হবে, ক্যালকুলেশন করে দেখবেন। ডেল্টা এইচ এর মান -488 কিলোজুল হবে। আমরা হচ্ছে বন্ধন শক্তির মান ভাঙ্গা বা গড়ার যে বিষয়গুলো ছিল সেই হিসেবে 400 কত ছিল, -88 কিলোজুল। এবার 4 নম্বর, একটি বিক্রিয়ার শক্তি চিত্র দেওয়া আছে, এদিকে শক্তি, এখানে বিক্রিয়া অক্ষ দেওয়া আছে, এক্স অক্ষ আর কি ওয়াই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এক্সটা হচ্ছে কি, ওয়াইটা কি, এটা আমরা এখানে বলে দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন, বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তাহলে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হবে, আর যদি তাপ হারি হয় ডেল্টা এইচ এর মান কি হবে, ধনাত্মক হবে। এখন কোন তাপ উৎপাদী হবে, যখন দেখবেন বিক্রিয়কের সাথে উৎপাদকের মধ্যকার শক্তি কম লাগছে, তাহলে বাকি শক্তি পরিবেশে যাবে, আর পরিবেশে গেলে সেটা কি বিক্রিয়া হবে, তাপ হারি বিক্রিয়া হবে নাকি, তাপ উৎপাদী। আর যদি এরকম ঘটনা ঘটে যে বিক্রিয়কের মধ্যকার যে শক্তি আছে উৎপাদ তৈরি করতে শক্তি আরো বেশি লাগছে, তাহলে এত শক্তি কই পাবে, পরিবেশ থেকে নেবে, পরিবেশ থেকে নেবে জন্য তাপ কি হবে, হারি বিক্রিয়া হবে, সুতরাং ডেল্টা এস এর মান ধনাত্মক হবে। তিনটা দেখেন তো কোনটা সঠিক, দেখেন তো, ভাবেন তো কোনটা সঠিক হচ্ছে। কোনটা সঠিক এগুলোর মধ্যে দেখেন, এক্স হচ্ছে উৎপাদ বলছে, হ্যাঁ এক্স উৎপাদ, ওয়াই হচ্ছে বিক্রিয়ক। তাহলে বুঝতে হবে যে বিক্রিয়কের সাথে উৎপাদের মধ্যে শক্তি কি আছে বলেন তো, বেশি আছে, তাই না। তাহলে বিক্রিয়কের সাথে উৎপাদের মধ্যে শক্তি বেশি আছে মানে তাপ হারি বিক্রিয়া ডেল্টা এস এর মান কি কত ছিল, ধনাত্মক, তাই তো আছে, এটা সঠিক। কি দেখেন, এক্স হচ্ছে উৎপাদ, ওয়াই হচ্ছে কি বিক্রিয়ক, সরি ওয়াইটাই বিক্রিয়ক, তার মানে কি বিক্রিয়কের মধ্যে শক্তি বেশি, উৎপাদের মধ্যে শক্তি কম, তাহলে তাপ উৎপাদী হলে ডেল্টা এস এর মান হওয়ার কথা ছিল ঋণাত্মক, হয়ে আছে কি হয়, তাহলে এটা হবে না, ওকে, এটা হচ্ছে না। এবার দেখেন, এক্সটাই বিক্রিয়ক, ওয়াইটাই উৎপাদের মধ্যে শক্তি কি বেশি, তাহলে অবশ্যই কি করতে হবে, শক্তি পরিবেশ থেকে শোষণ করতে হয়েছে, মানে তাপ কি বিক্রিয়া, হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া ডেল্টা এস এর মান হওয়ার কথা ছিল কি ধনাত্মক, হয়ে আছে কি ঋণাত্মক, তাহলে এটাও কিন্তু সঠিক নয়। এক্স বিক্রিয়ক, ওয়াইটা হচ্ছে উৎপাদ, ডেল্টা এস ধনাত্মক, ঠিকই না, তাহলে এটা হচ্ছে 3 নাম্বারটাই সঠিক, শুধু 3। তাহলে এক্স বিক্রিয়ক, ওয়াই হচ্ছে উৎপাদ, এই বিক্রিয়কের সাথে উৎপাদের মধ্যে শক্তি বেশি, তাহলে ডেল্টা এস এর মান কি বলছি আমরা, ধনাত্মক। আচ্ছা, তাহলে মানে 3 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন 5-এর পরে দেখেন, খাবার সোডা ও ভিনেগারের বিক্রিয়ায়, খাবার সোডা এবং ভিনেগারের যদি বিক্রিয়া হয় তাহলে তাপ উৎপাদিত হয়, কি হবে, তাপ উৎপাদিত হয়, শুধুমাত্র লবণ ও পানি উৎপন্ন হয়, ঠিকই না, শুধুমাত্র কি হবে, লবণ এবং পানি তৈরি হবে। বিক্রিয়ার তাপের পরিবর্তন হয় না, তাপের কোনো পরিবর্তন হয়, তাপের পরিবর্তন হয় না, তাপের শোষণ ঘটে। খাবার সোডা ও ভিনেগার বিক্রিয়া তাপ উৎপাদিত হয়, কারণ খাবার সোডা হচ্ছে ক্ষারধর্মী, ভিনেগার অ্যাসিডধর্মী, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়া হয়, আর সকল প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। তো আমরা হচ্ছে ক নাম্বার পেয়েছি। হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করেছে বিক্রিয়া ডিতে, হাইড্রোজেন বন্ধন শক্তি 435 কিলোজুল পার মোল, সঠিক। 436 লেখা আছে বইয়ে, 435 আমরা বলতে পারি, যেহেতু অপশন নাই আসতে না। অক্সিজেন হাইড্রোজেন বন্ধন শক্তি 464 কিলোজুল পার মোল, সঠিক। বিক্রিয়ার ডেল্টা এস এর মান 572 কিলোজুল, হবে না, পানি উৎপন্ন হয় 2 অণু যখন 488 কিলোজুল হয়ে থাকে, তাহলে 1 এবং 2, ক নাম্বারটা সঠিক উত্তর, তাহলে 6 হচ্ছে ক নাম্বার, ক। আচ্ছা, এবার দেখেন পরেরটা, হাইড্রোজেন ও ক্লোরিনের বন্ধন শক্তির মান কত। তো হাইড্রোজেন ও ক্লোরিনের বন্ধন শক্তির মান হচ্ছে 431 কিলোজুল পার মোল। তারপর 8 নাম্বার কোশ্চেন দেখেন, এর বন্ধন শক্তি 400 এত কিলোজুল পার মোল হলে বিক্রিয়াটির ডেল্টা এস এর মান কত হবে। তাহলে এই বন্ধন শক্তির মান হচ্ছে মোটামুটি 183 কিলোজুল হবে, প্লাস হবে না মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে এ আর এ, বি আর বি আছে, তাই না, 435
তাহলে হাইড্রোজেন আর 400 ক্লোরিন -183 হবে, খুব সম্ভবত -183 কিলোজুল হবে। বন্ধন শক্তির মান দুটো যোগ করবেন, এটা একটু 2 গুণ করবেন, করে B1 থেকে B2 বাদ দিবেন, বাদ দিলে হয়তো এই মানটা চলে আসবে। আচ্ছা 9 নাম্বার, কোনটির বন্ধন শক্তি 431 কিলোজুল পার মোল? হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিনের বন্ধন শক্তির মান, তাই না? এই বন্ধন শক্তির মানগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে, এবং অবশ্যই পরীক্ষায় MCQতে কোশ্চেন কমন পাবেন এখান থেকে। ক্লোরিন বন্ধন শক্তি ভাঙতে কত কিলোজুল শক্তি লাগবে? 244 কিলোজুল, 10 নম্বরের কম। 11, অ্যামোনিয়াটা ভেঙে হাইড্রোজেন তৈরি করেছে, বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর মান কত? +92 কিলোজুল। যদি বলেন কেন স্যার হলো, মনে রাখবেন নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে, এক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হচ্ছে -92 কিলোজুল। বাট অ্যামোনিয়া ভেঙে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলবো? প্লাস। বুঝেননি? তার মানে হচ্ছে কোন একটা বিক্রিয়া যদি সম্মুখমুখী হয়, সেই বিক্রিয়ার টেম্পারেচারের মান যা হবে, ওই বিক্রিয়া পশ্চাৎমুখী হলে টেম্পারেচারের মান সেম হবে, শুধু চিহ্ন চেঞ্জ হবে। অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার সম্মুখমুখী হলে যদি তাপ উৎপাদী হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া হলে তাপ হারি বিক্রিয়া হবে। বুঝতে পারছেন? তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান কত হবে বলছি আমরা? +92 কিলোজুল। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে 12 নম্বর। শক্তি চিত্র দেওয়া আছে, কোন বিক্রিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো আমরা এখানে দেখতে পাবো যে এখানে শক্তি আছে E1 আছে, একটা কি আছে E2। তাহলে E1টা হচ্ছে বিক্রিয়ক, E2টা হচ্ছে উৎপাদ, তাই না? তাহলে বিক্রিয়কের চাইতে উৎপাদের শক্তি কি বেশি? তাহলে বিক্রিয়কের চাইতে উৎপাদের শক্তি বেশি, তাহলে এত শক্তি কই পাইলো? ইয়েস, যার শক্তি আছে তার চেয়ে বেশি শক্তিতে উৎপাদ তৈরি করেছে, তাহলে এত শক্তি কই পাবে? পরিবেশ থেকে নিয়েছে, মানে কি বিক্রিয়া হবে? তাপ হারি বিক্রিয়া। ভাই তাহলে এই কয়টা বিক্রিয়ার মধ্যে কোনটা তাপ হারি বিক্রিয়া বলে আপনার মনে হয়? খ নাম্বারটা। এটাও দহন বিক্রিয়া তাপ উৎপাদী হলেও এটা কিন্তু ব্যতিক্রম আছে, তাই না? নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হয় নাইট্রিক অক্সাইড তৈরি করে, যেখানে ডেল্টা এইচ এর মান কত বলছি আমরা? +180 কিলোজুল। প্লাস কত হবে? 180 কিলোজুল। আচ্ছা 13 নম্বর, অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত? অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান কত হবে? 464 কিলোজুল পার মোল। মুখস্থ জিনিস, কার মধ্যে কার বন্ধন শক্তির মান কত, এটা কিন্তু মুখস্থ জিনিস, মুখস্থ করতে হবে। কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত? কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান হচ্ছে কত? 414 কিলোজুল পার মোল। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধন শক্তির মান হচ্ছে 435 কিলোজুল। 436 হলে ভালো হতো, আর 435 কিলোজুল পার হচ্ছে মোল। এখন অকটেনের দহনের ফলে উৎপন্ন হয় কোনটা? অকটেন বুঝি কি আমরা? অক্সটেন হয়ে গেছে, কিন্তু অকটেন হবে C8H18, এটা হচ্ছে অকটেনের সংকেত। অকটেন হচ্ছে একটা হাইড্রোকার্বন, বুঝছেন? কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগ, যে অকটেন দিয়ে আসলে আপনার যে ইঞ্জিন চলে না, পেট্রোল অকটেন, সে অকটেনের সংকেত এটা। যাই হোক, তো অকটেন অস্টেক হয়ে গেছে বানান, কিন্তু আসলে হবে অকটেন। তো অকটেনের হচ্ছে দহনের ফলে কি তৈরি হবে? 1 এবং 2। তাহলে 1 এবং কি হবে? 2 নাম্বার। তাহলে 16 নাম্বার হচ্ছে ক। কার্বন ডাইঅক্সাইড আর কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড কি তৈরি হয়? পানি তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হবে কেন? কারণ আমরা জানি হচ্ছে হাইড্রোকার্বনকে দহন করালে প্রতি ক্ষেত্রে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড আর তৈরি হবে কি হবে? পানি হবে। বোঝা গেছে? তাহলে 16 নম্বর কোশ্চেনে বানানটা একটু ভুল আছে, এটা ঠিক করে নিতে হবে। আর সালফার ডাইঅক্সাইড হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, নিচে কোনটি জৈব জ্বালানি বলেন তো? ইথানল, CH3CH2OH, এটাকে আমরা বলি ইথানল অথবা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথানল বা ইথাইল অ্যালকোহল হচ্ছে জৈব জ্বালানি, তার মানে 17 গ। বায়ুমণ্ডলে কোন উপাদানটি বেশি তাপ শোষণ করে তা ধরে রাখতে পারে? তাহলে বায়ুমণ্ডলে কোন উপাদানটি বেশি তাপ শোষণ করে তা ধরে রাখতে পারে বলেন তো? কোনটা হবে? কার্বন ডাইঅক্সাইড। ফাইন। ফটোকেমিক্যাল ধোঁয়ায় কোনটি থাকে? কার্বন মনোক্সাইড। ফাইন, ফটোকেমিক্যাল ধোঁয়ায় কার্বন মনোক্সাইড। আচ্ছা এবার আসি হচ্ছে কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটা? সেলুলোজ। আচ্ছা গ্রিনহাউস গ্যাস কোনটা? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস। এখানে দেখেন পটাশিয়াম বাইকার্বনেটকে তাপ দেওয়া হয়েছে, পটাশিয়াম বাইকার্বনেটকে তাপ দিয়ে X তৈরি করেছে, X আর কার্বন ডাইঅক্সাইড পানি। Xটা হচ্ছে পটাশিয়াম কার্বনেট হবে, K2CO3। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, পটাশিয়াম কার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে পটাশিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড কি হবে? পানি, যেহেতু 2 মোল আছে। ঠিক আছে, 22 হচ্ছে গ। গাজন প্রক্রিয়ার নিচে কোনটি প্রস্তুত করা সম্ভব? গাজন বুঝি আমরা পচানো, মানে কোনো কিছু পচানো হচ্ছে গাজন প্রক্রিয়া বা চলাইকরণ। ইংরেজি টার্ম হচ্ছে ফার্মেন্টেশন।
এই যে ধরুন হচ্ছে ভাত বা শর্করা জাতীয় খাবারকে যদি আমরা এক জায়গায় রেখে দিই কয়েকদিন মাটির মধ্যে পুঁতে রাখেন, তো ওখান থেকে হচ্ছে পচে এক ধরনের অ্যালকোহল তৈরি করবে, ওইটা হচ্ছে গাজন প্রক্রিয়া বলে, বুঝছেন? গাজন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে অ্যালকোহল তৈরি করা হয়। অ্যালকোহল তৈরি করা হয়, তার মধ্যে ইথানল বলছে, ঠিক আছে? আচ্ছা, নিচে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এই একটা যৌগ, এখানে গলিত ক্যালসিয়াম অক্সাইড তড়িৎ বিশ্লেষ্য আয়নিক যৌগ, যার মধ্য দিয়ে তড়িৎটা কি হবে? প্রবাহিত হবে। ওকে। আচ্ছা, অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? অ্যানোডে কি হবে? জারণ বিক্রিয়া হয়। 25 নম্বর হচ্ছে ক। এখন দেখেন জিঙ্ক বাই জিঙ্ক 2+ দেওয়া আছে, সিলভার বাই সিলভার তৈরি করেছে। এই তড়িৎ রাসায়নিক কোষে কি হবে? এটা অ্যানোডে জারণ হচ্ছে না, এটা এই শোনেন, এটা বুঝেন একটু ভালো করে। এই অংশ হচ্ছে অ্যানোড, আর এই অংশ কি বোঝাচ্ছে? ক্যাথোড। কারণ আগে ধাতু, তারপরে আয়ন হলে কি হবে? অ্যানোড। আগে আয়ন তারপরে ধাতু হলে কি হবে? ক্যাথোড, তাই না? বলছিলাম কিন্তু। আর মাঝখানে লম্বা দূরে টান দিচ্ছেন না, এটা বোঝা যাচ্ছে লবণ সেতু। একটা কোষ বিক্রিয়াকে সাংকেতিক রূপে প্রকাশ করা হয় এভাবে, আগে অ্যানোড তারপরে ক্যাথোড, মাঝখানে একটা লম্বা দূরে টান দিয়ে লবণ সেতু বোঝানো হয়ে থাকে। তো সেই হিসাব অনুসারে যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে, এই বিক্রিয়ায় তড়িৎ রাসায়নিক কোষে কি হয়েছে? জিঙ্ক আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। জিঙ্ক কি গ্রহণ করবে? না। সিলভার প্লাস আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। সিলভার প্লাস আয়ন গ্রহণ করে কি তৈরি করে? সিলভার ধাতু হয়, তাই হয় না? গ্যালভানিক কোষে তো কপার 2+ গ্রহণ করছিল, এখানে সিলভার প্লাস দেওয়া আছে, সমস্যা কি? তাহলে সিলভার প্লাস আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে, সিলভার অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দেয়, জিঙ্ক ক্যাথোডে ইলেকট্রন ছেড়ে দেয়, এরকম কিছু হয় না। খ নাম্বার হবে, সিলভার প্লাস আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। 26 খ। 27 গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে। গলিত ক্যালসিয়াম ক্লোরাইডে কি বলছি আমরা? তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, হয় কি না? অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে ক্যালসিয়াম জমা হয়। ক্যাথোডে কি জমা হয়? ক্যালসিয়াম জমা হয়। পাত্রে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। নিচে কোনটি সঠিক হবে? এক এবং তাহলে যদি ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করি, মনে আছে কি? ক্যালসিয়াম 2+ হবে, আর একটা কি ক্লোরাইড মাইনাস না? গলিত মানে হচ্ছে এই ক্যালসিয়াম 2+ আর ক্লোরাইড মাইনাস ছাড়া কিন্তু অন্য কিছু নেই। তো ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন, ক্যাটায়ন যাবে কোথায় বাবা? ক্যাথোডে। ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডে। আর এনায়ন যাবে অ্যানোডে। অ্যানোডে জারণ হবে, জারণ হয় ক্লোরাইন আয়নটা ক্লোরিন গ্যাস করবে, আর ক্যালসিয়ামটা ক্যালসিয়াম ধাতু তৈরি করবে। কথাকে বুঝতে পেরেছেন? তো আমরা এখানে বলছি হচ্ছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ কি হবে? 1 নাম্বার আর কয় নাম্বার? 2 নাম্বার। পাত্রে ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, এটা ঠিক না। 27 ক। এই যে চিত্র দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দেওয়া হয়েছে। ওকে। এ দণ্ড দেওয়া আছে, বিটা কি বন্ধ? প্লাটিনাম দণ্ড। চিত্রে ক্যাথোডে কোনটি পাওয়া যাবে? তাহলে যদি আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দিই, জলীয় দ্রবণ দিলে দেখেন, খেয়াল করে দেখেন, সোডিয়াম প্লাসও আছে, ক্লোরাইড মাইনাসও আছে, জলীয় অংশের H+ আছে, OH মাইনাসও আছে, তাই না? তো ক্যাথোডে ক্যাটায়ন যাবে, সোডিয়াম প্লাস যাবে, হাইড্রোজেন প্লাস যাবে, কিন্তু এর মধ্যে হাইড্রোজেন প্লাসের বিজারণ বিভবের মান কি? বেশি, যার কারণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। কি তৈরি হবে? হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। কিন্তু তড়িৎদ্বার হিসাবে প্লাটিনাম। আর মার্কারি তড়িৎদ্বার হলে কি পাইতাম? সোডিয়াম, তাই পাইতাম না? মনে পড়ে? আচ্ছা, মানে কোনটি নিষ্ক্রিয় ধাতু? কোনটা কি ধাতু বলছি? নিষ্ক্রিয় ধাতু। প্লাটিনাম। কোনটি জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী? তুতে। তুতের সংকেত জানি না আমরা? তুতে হচ্ছে কপার সালফেট, ডট হচ্ছে 5 অণু পানি। এই কপার সালফেট ডট 5 অণু পানি তুতে। এর কোনটা জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী? আমরা বলবো তুতের জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হচ্ছে। এখানে চিনি, গ্লুকোজ, ইউরিয়া এগুলোর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় না। কোনটি ইলেকট্রনিক পরিবাহী? কোনটা ইলেকট্রনিক পরিবাহী? গ্রাফাইট। কি হবে? গ্রাফাইট ইলেকট্রনিক পরিবাহী। হ্যাঁ। আচ্ছা, নিজের উদ্দীপকটি লক্ষ্য করো, 32 এবং 33 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে। এটা অ্যানোড, এটা কি বলছি? ক্যাথোড। আর এখানে কি আছে? H2SO4 সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। কি দ্রবণ? সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। আচ্ছা, উদ্দীপকের কোষে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়। অ্যানোড কর্তৃক কে আকৃষ্ট হবে? তাহলে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে কে? তাহলে এখানে দেখেন, সালফিউরিক অ্যাসিডের মধ্যে H+ আছে আর SO4 2- আছে। পানিকে ভাঙলে H+ আর এটা কি? OH-। অ্যানায়ন তো দুটোই আছে, একটা সালফেট, একটা হাইড্রোক্সিল। এই সালফেট এবং হাইড্রোক্সিল ছাড়া কি অন্য কেউ অ্যানোডে যাবে? তাহলে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে সালফেট এবং হচ্ছে হাইড্রোক্সিল। খ নাম্বারটা। কথা বুঝতে পারছেন? বুঝে বুঝে অ্যান্সার করবেন, ভুল হবে না। হ্যাঁ। আচ্ছা, 33 কোষে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে
লঘু HCl নিলে ক্যাথোডে কোন বিক্রিয়া সংঘটিত হবে? লঘু HCl এর পরিবর্তে যদি লঘু HCl না হয় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে, আমি যে অ্যাসিড নেই না কেন, অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়নটাই বের হবে। সুতরাং ক্যাথোডে এই দুটো হাইড্রোজেন আয়ন ইলেকট্রন দুটো গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসই তৈরি করবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে হচ্ছে 33 নম্বরের গ। 34 পানির তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? H2SO4 সালফিউরিক অ্যাসিড। কারণ অ্যাসিড মিশ্রিত পানি হলে তার মধ্য দিয়ে বিদ্যুৎটা বেশি পাস করবে। বুঝতে পারছেন? অ্যাসিড মিশ্রিত পানি হলে তার মধ্য দিয়ে বিদ্যুৎটা কি করবে? বেশি পরিমাণ পাস করবে। খাবার লবণের তড়িৎ বিশ্লেষণ উপজাত হিসেবে কোন পদার্থটি পাওয়া যাবে? খাবার লবণের তড়িৎ বিশ্লেষণ উপজাত হিসেবে আমরা কি পাবো? সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। সোডিয়াম হাইড্রোক্সাইড। নিচে কোনটি ঘন দ্রবণকে ব্রাইন বলে? কোনটা? সোডিয়াম ক্লোরাইড NaCl। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ঘন দ্রবণকে কি বলা হবে? ব্রাইন বলা হচ্ছে। ব্রাইন কি? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় সম্পৃক্ত দ্রবণকে ব্রাইন বলছিলাম। সেদিন যেদিন ব্রাইন বলছিলাম সেদিন আপনি কোথায় ছিলেন? ছিলেন? তাহলে সংজ্ঞা তো লিখিয়ে দিয়েছি। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণকে ব্রাইন বলা হচ্ছে। আচ্ছা, এখন দেখেন বি ধাতু এ ধাতু দেওয়া আছে, লবণের দ্রবণ আছে। তাহলে উপরের কোষটিতে তড়িৎ প্রলেপন প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে আমি যদি এই কোষে তড়িৎ প্রলেপন চালাই, তাহলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে বি ধাতুর লবণ নিতে হবে। তাহলে আমি যদি এ ধাতু বি ধাতুর লবণ, এটা অ্যানোড হবে, এটার উপরে কি হবে? প্রলেপ পড়বে। এ ধাতুর উপর বি ধাতুর প্রলেপ পড়বে, সঠিক। অ্যানোডে জারণ ক্রিয়া সম্পাদিত হয়। অ্যানোডে কি হয়? জারণ ক্রিয়াই হয়। 1 2 3 তিনটাই সঠিক। 37 38 নাম্বার দেখেন, কোন ও ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলা হবে? গ্যালভানাইজিং। ফাইন, গ্যালভানাইজিং। ক্রোমিয়াম দ্বারা আয়রনের উপরে ইলেকট্রোপ্লেটিং করার সময় শেষ পাত্রে কোন যৌগটি থাকবে? শেষ পাত্রে কোন যৌগটি থাকবে? এটা সঠিক উত্তর হচ্ছে ক্রোমিয়াম সালফেট। কি হবে? ক্রোমিয়াম সালফেট। Cr2SO4 ক্রোমিয়াম সালফেট হবে। লোহার চেনের ওপর স্বর্ণের প্রলেপ ব্যবহারের কারণ কোনটা? নিষ্ক্রিয়তা। কি কারণ? লোহার চেনের ওপর স্বর্ণের প্রলেপ দেওয়ার কারণ হচ্ছে নিষ্ক্রিয়তা। কারণ নিষ্ক্রিয়তার কারণে নিষ্ক্রিয় হয়ে যায়। লোহা সক্রিয়, সোনার হচ্ছে সব নিষ্ক্রিয়, তাই সোনার প্রলেপ দেওয়া হয়। লোহার কি ভাগ্য, দামি জিনিস পড়ে নাকি? আচ্ছা, 41 নম্বর, লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? তাহলে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, এটা লিথিয়াম আয়ন ব্যাটারি। বোঝেন? আমরা মোবাইলে যে ব্যাটারিটা ব্যবহার করি না, এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে থাকে হচ্ছে লিথিয়াম কোবাল্ট ডাইঅক্সাইড। লিথিয়াম কোবাল্ট ডাইঅক্সাইড। ফাইন। গ্যালভানিক কোষে ক্যাথোড তড়িৎদ্বার কোনটা? গ্যালভানিক কোষে ক্যাথোড কোনটা হবে? আচ্ছা, মূলত হচ্ছে এখানে আমরা ঘ নাম্বারও দিতে পারি, খ নাম্বারটাই দেন আপাতত, কারণ গ্যালভানিক কোষ বলতে আমরা ডেনের কোষটাই লিখেছি তো। তারপরেও এগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয়তা কম যেটা, সেটাই ক্যাথোড হিসেবে কাজ করবে। আমার হিসেবে মনে হচ্ছে সিলভার বাই সিলভার 2+ দেওয়াই ভালো ছিল, কিন্তু সিলভার বাই সিলভার 2+ হয় না, শুধু প্লাস হয়। কারণ সিলভার 2+ চাইতে প্লাসের সাইজটা কি বেশি, বুঝলেন না? এই জন্য আমরা দিলাম না, খ নাম্বার দিই। যদি হচ্ছে সিলভার বাই সিলভার প্লাস থাকতো আমরা দিতাম। সিলভারের যোজনী সবসময় কত হয়? 1। 2 যোজনী বিশিষ্ট সিলভারের যোজনী স্থায়ী তো হয় না। ডাইসেলে অ্যানোড কোনটা হবে? ডাইসেলে অ্যানোড কোনটা? জিঙ্ক। ডাইসেলে অ্যানোডটা কি হিসেবে কাজ করবে? জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করবে। এখানে দেওয়া আছে এ তড়িৎদ্বার বি তড়িৎদ্বার, মাঝখানে তড়িৎ বিশ্লেষক কোষ দেওয়া আছে। এ তড়িৎদ্বার বি তড়িৎদ্বার অপেক্ষা সক্রিয়। পজিটিভ হয়েছে তো, সক্রিয় হতেই পারে। এ তড়িৎদ্বার নিকেল ও বি তড়িৎদ্বার আয়রন হলে কিছু করার নাই, এটা দরকার নাই। বিতরিত কি হবে না হবে এটা আমি চিন্তা করতে পারছি না, দরকার নেই। বিতরিত বিজারণ ঘটবে, তাহলে 1 এবং 3 নাম্বার গ। বিতরিত কি হবে? বিজারণ ঘটবে। নিচে চিত্র দেখে 45-46 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে। ইলেকট্রোপ্লেটিং দেওয়া আছে এখানে। এ তড়িৎদ্বার কোন ধাতু তৈরি হবে বলেন তো? এই ধাতু দিয়ে আমি হচ্ছে বি ধাতুর উপর প্রলেপ দিব বা এই ধাতুর উপর প্রলেপ দিব, কিন্তু এই ধাতু কোনটার হবে যার সক্রিয়তা সবচেয়ে কম? সবচেয়ে কম সক্রিয় ধাতু দিয়েই আমরা কিন্তু বেশি সক্রিয় ধাতুর উপর প্রলেপ দিই। তাহলে কি হবে বলেন তো? ক্রোমিয়াম বা সিলভার মনে হয় সম্ভব। সিলভারের সক্রিয়তা সবচেয়ে কম। আমরা যে ছন্দ জানি সে ছন্দে সিলভার অনেক পরে ছিল না, তাহলে অবশ্যই সিলভারের সক্রিয়তা সবচেয়ে কম দেখা যাচ্ছে। 45-এর হচ্ছে খ। উদ্দীপকের প্রক্রিয়া চলাকালে, মানে ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া চলাকালে এ দণ্ড ক্ষয়প্রাপ্ত হতে থাকে, হবে কি না বলেন তো? অবশ্যই। এ দণ্ড ক্ষয় না হলে বি দণ্ডের জয় হবে? এ দণ্ডের ক্ষয় হয়, বি দণ্ডে জয় হয়। ভাই, এ দণ্ড ক্ষয়প্রাপ্ত হতে থাকে।
বিদণ্ডে বিজারণ ঘটে, সঠিক। সালফেটের জারণ ঘটে, সালফেট করতে থেকে আসলো, তাই তাহলে ক নাম্বার সঠিক। 46 এর পরে 47, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় XO/Y গ্যাস উৎপন্ন হয়। এক্সটির আণবিক ভর বেশি, এক্সটা হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড, ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আচ্ছা, এক্স গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, সালফার ডাইঅক্সাইড নিঃসন্দেহে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ফলমূলের পচন রোধে ব্যবহৃত হয়, সালফার ডাইঅক্সাইড কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, ফলমূলের পচন রোধে ব্যবহার করা হয়। দিয়াশলাই শিল্পে ব্যবহার করে, দিয়াশলাই শিল্পে শুধু সালফার ব্যবহার হয়, সালফার ডাইঅক্সাইড নয়। তাহলে হচ্ছে 2, 1 এবং 2 ক নাম্বার। ওয়াই এর আণবিক ভর কত? ওয়াইটা হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড না, নাইট্রোজেন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 46, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 × 2 32, 32 আর হচ্ছে 14 হচ্ছে 46। হ্যাঁ, নিচে একটি কোষ গঠন করে দেখানো হলো, এখানে এম দেওয়া আছে, এম প্রাইম সালফেট, এম ডাবল প্রাইম, M2 প্রাইম সালফেট দেওয়া আছে। বাল্বটি তখনই জ্বলবে, এম প্রাইম আর M2 প্রাইম কিন্তু একই ধাতু না, দুটো ভিন্ন ধাতু, বুঝছেন। বাল্বটি তখনই জ্বলবে যখন হচ্ছে M2 প্লাস অপেক্ষা এম প্রাইম কি হবে, এম প্রাইম সক্রিয় হয়। এই 2 প্লাস যদি M2 প্লাস সক্রিয় হবে, কারণ এটা অ্যানোড হতে হবে। পাত্র দ্বারা দ্রবণ একটি লবণ সেতু দ্বারা যুক্ত থাকবে, সঠিক। তারপর হচ্ছে এম প্রাইম ও হচ্ছে M2 প্রাইম উভয় বিজারক হিসেবে কাজ করে। আমার ওটা হবে না, দুটাই তো বিজারক হওয়ার সুযোগ না, আছে কি না। তাহলে 49 নাম্বারের কি হচ্ছে, এখন আসি হচ্ছে পরেরটাই 50 নাম্বার। ডাইসেলে অ্যানোড কোনটা? এই ডাইসেলে অ্যানোড হিসেবে কাজ করছে কে? জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে কাজ করবে, ফাইন। ফুয়েল সেলের জ্বালানি কোনটা? ফুয়েল সেলের জ্বালানি হচ্ছে মিথানল এবং হচ্ছে ইথানল, 1 এবং 2। মিথানল ইথানল ফুয়েল সেলের জ্বালানি 1 এবং 2। আচ্ছা, তারপরে হচ্ছে ডাইসেল থেকে কত ভোল্ট বিভব পাওয়া যাবে? ডাইসেল শস্য কোষ থেকে কত ভোল্ট পাবো আমরা? 1.5 ভোল্ট, খ নাম্বার। ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি হিসেবে খ্যাত ফুয়েল সেলে ব্যবহৃত হয় কোনটা? 2 এবং 3, মিথানল এবং হচ্ছে ইথানল, মিথানল এবং হচ্ছে ইথানল। ডাইসেলে কোনটি বিজারিত হয়? ডাইসেলে বিজারিত হয় হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জারক বিজারিত হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ডাইসেলে কোনটি জারণ ঘটে বলেন তো? জারণ ঘটে হচ্ছে জিঙ্কের, জিঙ্কের জারণ ঘটে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বিজারণ ঘটে, জারক হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, বুঝছেন। ডাইসেলের নিচে কোনটি জারক হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, মনে আছে না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় কোবাল্ট অক্সাইড, কোবাল্ট অক্সাইড। গ্লুকোজ সেন্সরের তড়িৎ বিশ্লেষ্য কোনটা? গ্লুকোজ সেন্সরের তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে রক্ত। গ্লুকোজ পরিমাপ করবার জন্য আমরা হচ্ছে গ্লুকোমিটারে রক্ত দিই না, রক্ত একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হ্যাঁ, 1 নাম্বার। 1 মোল ইউরেনিয়াম 235 নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় কত জুল শক্তি উৎপন্ন করে? লিখে দিয়েছিলাম না, 2 × 10⁻13 জুল, 2 × 10⁻10 কিলো জুল লিখে দিয়েছিলাম আমরা, তাই না? কিলো জুল থেকে জুল করলে 1000 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, গুণ করতে হবে। তো 2 × 10⁻13 জুল, ওকে। ফিশন বিক্রিয়ায় একাধিক নতুন নিউক্লিয়াস উৎপন্ন হয়, সঠিক কি না? ফিশন বিক্রিয়ায় একাধিক নতুন নিউক্লিয়াস উৎপন্ন হয়, আলোক রশ্মি নির্গত হয়, হবে না। প্রাপ্ত শক্তি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়, তাহলে 1 হচ্ছে 3। 1 মোল ইউরেনিয়াম 235 নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে কত জুল শক্তি উৎপন্ন করছে? 2 × 10⁻13 জুল, ওকে। আচ্ছা, 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যায়? 8,91,000 জুল, 8,91,000 জুল শক্তি পাওয়া যায়। নিউক্লিয় বিক্রিয়ায় প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে, ঘটে কি না? অবশ্যই। প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, হয় কি না? আচ্ছা, পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, অবশ্যই। নিউক্লিয় বিক্রিয়ায় পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন হবে না? সংজ্ঞায় তো বলা হয়েছিল পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে সঠিক উত্তর 3টাই হবে, ওকে। তাহলে 63 নাম্বারের ঘ 64 নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়, সঠিক। ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয় বড় নিউক্লিয়াস তৈরি হয়, সঠিক। উৎপন্ন তাপ শক্তি কাজে লাগে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, এটাও সঠিক, 3টাই হবে। আইসোটোপ ইউরেনিয়াম থেকে একটি আলফা কণা বের হয়ে গেলে
পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়। শোনেন, কোন একটা পদার্থ থেকে যদি হচ্ছে আলফা রশ্মি বের হয়, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 2 একক হ্রাস পায়, ভর সংখ্যা হচ্ছে 4 একক হ্রাস পায়। প্রোটন সংখ্যা 2 একক হ্রাস পায়, ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। আর যদি বিটা বের হয়, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায় আর ভর সংখ্যা যা ছিল তাই থাকে। গামা রশ্মি নির্গত হলে প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না। বুঝা গেছে? তাহলে কোনো পরমাণু থেকে আলফা বের হলে কি হবে? তেজস্ক্রিয় রশ্মি বলতে তো আমরা তিনটাই বুঝি, আলফা, বিটা, গামা। যদি আলফা বের হয় প্রোটন সংখ্যা 2 একক কমে, ভর সংখ্যা 4 কমে। আর যদি বিটা বের হয় কখনো, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়, ভর সংখ্যা যা ছিল তাই থাকে। বাট গামা বের হলে প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা কোনো পরিবর্তন না। ঠিক আছে? তো আমরা এখন দেখতে পাবো, দেখেন তেজস্ক্রিয় আইসোটোপ ইউরেনিয়াম থেকে একটি আলফা কণা বের হয়ে গেলে পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়, সঠিক। ভর সংখ্যা 2 একক বৃদ্ধি পায়, এটা লেখা যাবে না। ভর সংখ্যা 4 একক হ্রাস পায়, এটা সঠিক। 1 এবং কয় নাম্বার? 3, খ নাম্বার। 65 নম্বরের খ। 65 পরে 66 নাম্বার আসে, 65 পরে 66 নাম্বার আসে। 66 নাম্বার আছে। সূর্যের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে? ক্লাসে আছে বড়। আর সূর্যের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে? নিউক্লিয়ার কি বিক্রিয়া? আচ্ছা, ফিউশন। নিউক্লিয়ার কি বিক্রিয়া হবে? ফিউশন। 66 নম্বরের খ। উদ্দীপকের বিক্রিয়া লক্ষ্য করো, দুটি হলো এক্স আছে, এক্স এবং ওয়াই, যাতে পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 এবং 92, পারমাণবিক ভর যথাক্রমে 12 এবং 235। 1 মোল এক্স কে দহন করলে 3,94,000 জুল শক্তি পাওয়া যায়। অপরপক্ষে 1 মোল ওয়াই থেকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে 2 × 10⁻13 জুল শক্তি পাওয়া যায়। আচ্ছা দেখেন, তাহলে একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে ইউরেনিয়াম। 1 মোল ইউরেনিয়ামকে পোড়ালে আমরা শক্তি পাচ্ছি হচ্ছে 3,94,000 জুল। আবার 1 মোল ইউরেনিয়ামকে পোড়ালে শক্তি পাচ্ছি 2 × 10⁻13 জুল। বলা হচ্ছে এই 1 মোল ইউরেনিয়াম মানে ওয়াই, এই ওয়াই এর মানে কত? 2 × 10⁻13 না? এই সমপরিমাণ শক্তি পেতে গেলে আমার কত মোল মিথেন কার্বনের প্রয়োজন হবে? তো আমরা ঐকিক নিয়ম করলেই হচ্ছে, জাস্ট ভাগ করলেই হবে। দেখেন কিভাবে, 3,94,000 এত জুল শক্তি তৈরি করতে কার্বন লাগবে কত মোল? কয় মোল কার্বন লাগে? বুঝুন তো, 3,94,000 জুল শক্তি উৎপন্ন করতে কার্বন লাগবে 1 মোল। অতএব আমরা যদি 1 জুল শক্তি তৈরি করতে চাই, তাহলে 1 জুল শক্তি তৈরি করতে কার্বন লাগবে কত? 1 ভাগ হচ্ছে 3,94,000 এত জুল। তো যদি আমি হচ্ছে এরকম করি, 2 × 10⁻13 জুল, এত জুল শক্তি উৎপন্ন করতে লাগছে কত? 2 × 10⁻13 ভাগ হচ্ছে কত? 394,000। এর অ্যান্সার করলে যেটা হবে সেটা হচ্ছে 5.07 × 10⁻7 মোল। তাহলে গ নাম্বার সঠিক উত্তর, 5.07 × 10⁻7 মোল। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। একটু ভাবে অ্যান্সার করলে, বুঝছেন তো সবাই? জাস্ট ঐকিক নিয়ম, কোনো বিষয় নাই এটা আমাদের কাছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 68। উদ্দীপকের এক্স মৌলটি, মানে এক্স মৌলটা কার্বন, হ্যাঁ, হাইড্রোজেনের সাথে পোলার যৌগ গঠন করে। হাইড্রোজেনের সাথে যখন যুক্ত হবে তখন CH4 হবে, মিথেন। মিথেন কি পোলার যৌগ? নো, নন পোলার যৌগ। দহনের ফলে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে। দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে আর কি করবে? পানি তৈরি করবে। আচ্ছা, এর একটি রূপভেদ ইলেকট্রনীয় পরিবাহী। রূপভেদ বলতে কি কি বোঝায় বলেন তো? গ্রাফাইট আর হচ্ছে ডায়মন্ড। কার্বনের দুইটা রূপভেদ, একটা হীরক, একটা হচ্ছে গ্রাফাইট। হীরক মানে তো ডায়মন্ড নাকি? তো গ্রাফাইটের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ হয় কি হয় না? হয়। তাহলে 2 এবং কয় নাম্বার হবে? খ নাম্বার উত্তর 2 এবং 3। 68 নম্বরের খ। 69। নিউক্লিয় বিক্রিয়ার সময় তেজস্ক্রিয় নিউক্লিয়াসকে আঘাত করা হয় সাধারণত কোনটি দ্বারা? ইয়েস, নিউটন দ্বারা। ইউরেনিয়াম 238 স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে উৎপন্ন হয় কোনটা? ইউরেনিয়াম 238 স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে উৎপন্ন হয় কোনটা? দেখেন, ইউরেনিয়াম যদি স্বতঃস্ফূর্তভাবে ভাঙার কথা বলা হয়, তাহলে ইউরেনিয়াম থেকে আলফা বের হয়। কি বের হয়? আলফা বের হলে প্রোটন সংখ্যা 2 কমে যাবে না? 92 থেকে 90 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল তৈরি করবে। আর 90 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হচ্ছে থোরিয়াম, যার ভর সংখ্যা কত? 234। তাহলে ভর সংখ্যা 4 কমে গেছে। আর বের হবে কি? আলফা না? তাহলে 238 ইউরেনিয়াম
স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে উৎপন্ন করছে থোরিয়াম এবং হচ্ছে হিলিয়াম। 1 এবং 2 নাম্বার ক 1 2। 71 নাম্বার, কার্বন ডাই অক্সাইড যৌগটি বায়ু অপেক্ষা ভারী। বায়ু অপেক্ষা ভারী না? অবশ্যই বায়ু অপেক্ষা ভারী জন্যই কিন্তু উড়ে যেতে পারে না বেশি। গ্রিন হাউস গ্যাস সঠিক। পানির সাথে অম্ল তৈরি করে। পানির সাথে কি তৈরি করে? অম্ল তৈরি করছে, তাহলে এটাও সঠিক। 1 2 3 তিনটা সঠিক হবে। নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করেছে। ডেল্টা এস এর মানে 180.6 কিলো জুল। এই বিক্রিয়ায় সাম্য অবস্থায় চাপের প্রভাব নাই। মোল সংখ্যা সমান, চাপে কোনো প্রভাব নাই। তাপ বৃদ্ধিতে বিক্রিয়া ডান দিকে চলে যাবে। তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যাবে? ডান দিকে যাবে। তাপ হাড়ি বিক্রিয়া না? তাপ হাড়ি বিক্রিয়া হওয়ার কারণে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? সম্মুখ দিকে যাবে, সঠিক। E2 ইজ গ্রেটার দেন হচ্ছে E1। E2 মানে কি? উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। E1টা কি? বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। অবশ্যই তাপ হাড়ি বিক্রিয়ার জন্য বিক্রিয়কের চাইতে উৎপাদকের মধ্যে শক্তি কি আছে? বেশি আছে, কারণ নাহলে তাপ তারা কেন শোষণ করবে, তাই না? তাহলে তিনটাই সঠিক, কিন্তু 1 2 3 তিনটাই সঠিক, মাথায় রাখবে, তিনটাই হবে। চার মোল কার্বন ডাই অক্সাইডের বন্ধন ভাঙতে 400 কিলোজুল তাপ প্রয়োজন হলে কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন শক্তির মান কত হবে? কার্বন অক্সিজেন দ্বিবন্ধন শক্তির মান কত? দেখেন, কার্বন আর অক্সিজেন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে না বাবা? একটা কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে 2টা। তো এটি যদি 4 মোল হয় তাহলে কয়টা কার্বন অক্সিজেন বন্ধন আছে? 8টা। মোট বন্ধন ভাঙতে শক্তি লাগছে কত কিলোজুল? তাহলে প্রতিটা বন্ধনে ভাঙতে কত লাগবে? 50 কিলোজুল। 5 × 40 নয়, তার মানে কি একটা বন্ধন ভাঙতে লাগে 50 কিলোজুল। 4 মোল ভেবে ভাববেন যে 4টা বন্ধন ভাঙতে মোট বন্ধন ভাঙতে 400 লাগে। 4 মোল আছে মানে প্রতি মোলের জন্য কত? 100। কিন্তু 100 অ্যান্সার হবে না, কারণ আমার এই কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যেই কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে কয়টা করে? 2টা। ওকে, এই জন্য মোট কার্বন অক্সিজেন বন্ধন আছে কয়টা? 8টা। এই জন্য প্রত্যেকটা বন্ধন ভাঙতে লাগে 50 কিলোজুল। বন্ধন কার্বন হাইড্রোজেন শক্তি হচ্ছে x কিলোজুল যদি হয়। কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান যদি x কিলোজুল হয়, তাহলে 4 মোল মিথেন ভাঙতে কত তাপ লাগবে? 4 মোল মিথেন ভাঙতে শক্তি লাগবে হচ্ছে 16x। এটা কিন্তু x আর কি, 16x। তাহলে x হবে 16x কিলোজুল লাগবে। কেন? এই যে কার্বনের সাথে চারপাশে হাইড্রোজেন আছে কয়টা বাবা? 4টা। কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, CH ফর মিথেন। প্রত্যেকটা বন্ধন ভাঙার জন্য শক্তি লাগে x কিলোজুল। তাই একটা কার্বন মিথেনের মধ্যে কয়টা কার্বন হাইড্রোজেন বন্ধন? 4টা। তাহলে 4 মোলের জন্য কতটা বন্ধন আছে? 16টা। তাহলে প্রতি বন্ধন ভাঙতে যদি x লাগে, তাহলে 16টা বন্ধনের জন্য 16x পরিমাণ শক্তি লাগবে। তাহলে ঘ নাম্বার। 75 দেখেন, তেল গ্যাস কয়লা পুড়িয়ে কোন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? তাপ শক্তি। ফাইন। বিদ্যুৎ সরবরাহ করা হয় কিসের মাধ্যমে? তামা তারের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে। নিচে কোনগুলো ফটোকেমিক্যাল ধোঁয়ার সৃষ্টি করে? ক নাম্বার, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, অব্যবহৃত মিথেন। কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে না, নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস বলি যেটাকে। আচ্ছা 78, সিলভার বাই সিলভার প্লাস তড়িৎদ্বার ইলেকট্রনিক পরিবাহী, সঠিক। অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ। অধাতব কি বলছি? বিদ্যুৎ পরিবাহী পদার্থ হবে কি না? আচ্ছা হবে না, এটা ইলেকট্রনিক পরিবাহী জারণ বিক্রিয়া নির্দেশ করে। কেন জারণ বিক্রিয়া নির্দেশ করে? আগে ধাতু তারপরে কি আছে? আয়ন। আগে ধাতু তারপরে কি আছে? আয়ন। যদি আগে ধাতু থাকে তারপর আয়ন থাকে, তাহলে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, নয় ক্যাথোড হিসেবে অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোডে কি হবে? জারণ। 79, পারদকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় উৎপন্ন হবে ধাতব সোডিয়াম, সঠিক। সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি হবে। 1 এবং 3 হবে, 1 এবং 3 হবে। পারদ ব্যবহার করা হয়েছে, সোডিয়াম পাবেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ পাবেন। আচ্ছা 80 নম্বর কোশ্চেন একদমই নতুন, বাট আমি পড়াচ্ছি। দেখেন, কোন দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট প্রবাহিত করলে ক্যাথোডে নিকেল জমা হবে কতটুকু? দেখেন, আমরা যখন বিদ্যুৎ প্রবাহিত করি কোন একটা পদার্থের মধ্য দিয়ে,
কারণ ক্যাথোডে কিন্তু ধাতু জমা হবে। এখন এটাই বিজ্ঞানী ফ্যারাডে প্রমাণ করেছেন যে কি পরিমাণ বিদ্যুৎ দিলে কতটা পরিমাণ সঞ্চিত হতে পারে, কতটা সঞ্চিত হবে, সেটা নির্ণয় করার জন্য তিনি হচ্ছে একটা সূত্র দিয়েছেন। সূত্রটা হচ্ছে W সমান ZIT। তার ভাষ্য ছিল যে বিদ্যুতের পরিমাণ যত বেশি দিবা সঞ্চিত পদার্থের পরিমাণ তত কি হবে, বেশি হবে। W সমান সমান কি হবে, ZIT। W সমান কি হবে, ZIT। এটা হচ্ছে সূত্র, W সমান হচ্ছে ZIT। এখন দেখো I মানে প্রবাহিত বৈদ্যুতিক আধান, এই প্রবাহিত বৈদ্যুতিক আধান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ কত বলছি, 0.5 অ্যাম্পিয়ার। T সমান সমান কত হবে, T সমান সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিট সমান সমান কি হবে, 10 গুণন হচ্ছে 60 সেকেন্ড, সমান হচ্ছে কত হবে, 600 সেকেন্ড। ঠিক আছে, T সমান 10 মিনিট সমান 600 সেকেন্ড। আবার Z সমান সমান কত হবে, Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা বুঝবেন না, বাট Z কিভাবে বের করতে হয় শুধু সেটা জানে রাখেন, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে পারতে হবে। Z সমান M ভাগ NF, Z সমান M ভাগ কি বলছি আমরা, NF। এখন দেখেন এই এমটা কি, এনটা কি, আর এফটা কি, এটা তো কথা। এমটা হচ্ছে যে মৌল জমা হচ্ছে, যে ধাতু জমা হচ্ছে তার পারমাণবিক ভর। এখানে কে জমা হচ্ছে, কে জমা হচ্ছে, নিকেল। নিকেলের পারমাণবিক ভর কত, 58.5 বা 58 লেখি, সমস্যা নাই। আর এনটার এফটা কি, এন হচ্ছে যে মৌল জমা হচ্ছে তার যোজনী সংখ্যা, চার্জ সংখ্যা বা ইলেকট্রন গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা, যোজনী কথাই বলি। তাহলে এনটা হচ্ছে যোজনীর সংখ্যা, কার যোজনী, যে জমা হচ্ছে। নিকেলের যোজনী কত হবে, 2। নিকেলের যোজনী কত, তাহলে এন এর মান হচ্ছে 2। বুঝতে পারছেন? তাহলে এম হচ্ছে পারমাণবিক ভর, যে মৌল জমা হচ্ছে তার, আর এনটা হচ্ছে যোজনীর সংখ্যা, আর এফটা হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুৎ। কয় ফ্যারাডে, 1 ফ্যারাডে বিদ্যুতের মান হচ্ছে 96,500 কুলম্ব। 96,000 কত কুলম্ব হবে, 500। তাহলে এই যে 58 ভাগ 96,500 কুলম্ব, প্রত্যেক ক্ষেত্রেই এফ এর মান, যে কোনো পদার্থের জন্য এফ এর মান 96,500 লিখবেন। সূত্র একটাই, তাহলে 58 ভাগ হচ্ছে 2 ইন্টু 96,500, আয়ের মান হচ্ছে 0.5, টির মান হচ্ছে 600 সেকেন্ড। ক্যালকুলেশন করে সঠিক উত্তর আসবে 0.0912 গ্রাম। ঠিক আছে, কত আসবে, 0.0912 গ্রাম। এরকম করে সঞ্চিত পদার্থের পরিমাণ হিসাব করতে হবে। সূত্রটা লিখে রাখেন, সিস্টেমটা জেনে রাখেন, কাজ হবে। 81 নাম্বার, পানির তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? গ নাম্বার, সালফিউরিক অ্যাসিড। পানির তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? H2SO4, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, সালফিউরিক অ্যাসিড। গ নাম্বার। 82, 0.5 মোল অক্সিজেন উৎপাদনে পানির বিশ্লেষণে কত মোল ইলেকট্রন প্রয়োজন? 2 মোল। কিন্তু বলেন কেন? আমরা যেন একটা বিক্রিয়া দেখাতে পারি। 4 মোল হাইড্রক্সিল আয়ন 4টি ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি আর 1 মোল অক্সিজেন তৈরি করে। এই বিক্রিয়া কি মনে পড়ে? পানির তড়িৎ বিশ্লেষণ, বা কখনো বলছিলাম অ্যানোডে যদি হাইড্রক্সিল আয়ন যায়, কয় অণু নিতে বলছিলাম? 4 অণু। 4টা ইলেকট্রন ত্যাগ করবে, 2 অণু পানি আর 1 মোল অক্সিজেন তৈরি করবে। তাহলে 1 মোল অক্সিজেন তৈরি করবার জন্য কয় মোল ইলেকট্রন ত্যাগ করতে হয়েছে? তাহলে যদি হাফ মোল অক্সিজেন তৈরি করতে বলে তাহলে কত মোল লাগবে? কয় মোল লাগবে? 2 মোল। 83, তড়িৎ প্রলেপনের মাধ্যমে 1 মোল নিকেল 2+ আয়ন হতে, নিকেল 2+ আয়ন আছে, খেয়াল করেন, নিকেল সঞ্চিত করতে কত মোল ইলেকট্রন প্রয়োজন? 2 মোল। কারণ নিকেল 2+ থেকে নিকেল ধাতু করতে গেলে 2টা ইলেকট্রনই গ্রহণ করতে হবে তাকে, তাই না? ইলেকট্রোপ্লেটিং করার মূল উদ্দেশ্য কি? বিশুদ্ধকরণ, নো। স্থায়িত্ব বৃদ্ধির জন্য, চাকচিক্য বৃদ্ধি করার জন্য। খ নাম্বার, বিশুদ্ধকরণের জন্য ইলেকট্রোপ্লেটিং করি না। ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটা কি? তড়িৎ বিশ্লেষণ কোষের মাধ্যমে তড়িৎ প্রলেপন। এখানে বিশ্লেষণ না গিয়ে তড়িৎ বিশ্লেষ্য কৌশলে ভালো হতো। তড়িৎ বিশ্লেষ্য কোষের মাধ্যমে তড়িৎ প্রলেপন, তাই না? কারণ তড়িৎ বিশ্লেষণ কোষ তো হয় না, তড়িৎ বিশ্লেষণ একটা প্রক্রিয়ার নাম। আর ওটা কত হবে? তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, লিখেছেন। শস্য কোষে পারতরূপে কাজ করে নিচে কোনটি? কার্বন এবং হচ্ছে মার্কারি। গ্রাফাইটের ওপর মার্কারি প্রলেপ দেওয়া হয় অনেক সময়।
শুষ্ক কোষের ঋণাত্মক মেরু কোনটা? ঋণাত্মক মেরু কোনটা? জিঙ্ক ধাতু। ঋণাত্মক মেরু মানে হচ্ছে অ্যানোড। অ্যানোড মানে শুষ্ক কোষের নেগেটিভ, আর ক্যাথোড মানে কি হবে? পজিটিভ। তাহলে জিঙ্ক ধাতু হবে। গ্যালভানিক কোষের লবণ সেতুতে কোন লবণ ব্যবহার করা হয়? এই গ্যালভানিক কোষের লবণ সেতুতে ব্যবহার করা হয় পটাশিয়াম ক্লোরাইড। মনে আছে তো? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, তারপরে কি হবে? অ্যামোনিয়াম নাইট্রেট। ঘ নাম্বার, তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহারের উদ্দেশ্য কি? আয়নের সমতা রক্ষা করা, তড়িৎ প্রবাহ সচল রাখা, উভয় দ্রবণের সংযোগ রক্ষা করা। সঠিক। ড্যানিয়েল কোষের ধনাত্মক প্রান্ত কোনটা? ধনাত্মক প্রান্ত হচ্ছে কপার, কারণ জিঙ্ক হচ্ছে অ্যানোড, অ্যানোড মানে নেগেটিভ, কপার হচ্ছে কি? ক্যাথোড, ক্যাথোড মানে হচ্ছে পজিটিভ, ধনাত্মক তড়িৎদ্বার। এক জোড়া ডাইসেল থেকে কত ভোল্ট বিভব পাওয়া যাবে? কয় ভোল্ট? 3 ভোল্ট। মোবাইল ফোনে কোন ধরনের ব্যাটারি থাকে? লিথিয়াম আয়ন ব্যাটারি। পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়? নিউক্লিয়ার ফিশন। এখানে নিউক্লিয়ার ফিউশন হবে না, হবে হচ্ছে ফিশন। নিউক্লিয়ন ফিশন বিক্রিয়া ইউরেনিয়াম হতে কত মোল নিউটন তৈরি হয়? 3 মোল। 94 নাম্বারের পর 95 দেখেন, ইউরেনিয়াম 238 92 থেকে আলফা কণা নির্গত হলে উৎপন্ন হয় কে? থোরিয়াম। কারণ প্রোটন সংখ্যা কত কমবে বলেন তো? প্রোটন সংখ্যা কত কমবে? কত কমবে? 2। ভর সংখ্যা কত কমবে? 4। আচ্ছা, 95 নাম্বারের ক, উত্তর আমেরিকা তাদের বিদ্যুতের মোট চাহিদার কত শতাংশ পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন করে থাকে? 20। আচ্ছা, লাইট ওয়াটার কি? লাইট ওয়াটার হচ্ছে পারমাণবিক চুল্লি, পারমাণবিক চুল্লি। বর্তমানে শক্তির আন্তর্জাতিক একক কোনটা হবে? শক্তির আন্তর্জাতিক একক হচ্ছে কি হবে? জুল। আচ্ছা, 91, 1 জুল সমান কত ক্যালোরি হবে? 1 জুল সমান কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.18 জুল। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি হবে? 0.24 ক্যালোরি না? তাই হওয়ার কথা। ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে। বিক্রিয়াটার ডেল্টা এস এর মান কত? -176.8 কিলো জুল না? ডেল্টা এস এর মান, ওর এখন বিক্রিয়া ছিল +176, তাহলে ডেল্টা এস এর মান মাইনাস হবে। কোনটি পানিতে রাখলে পানি গরম হয়? স্যার, চুনটাকে পানিতে রাখলে পানি কি হবে? গরম হবে। চুনকে পানিতে রাখলে পানি কি হবে? গরম হবে। আচ্ছা, হাইড্রোজেন ক্লোরিনের বন্ধন শক্তির মান কত? 431 কিলো জুল। 431। কোনটি থেকে বায়োফুয়েল প্রস্তুত করা হয়? বায়োফুয়েল প্রস্তুত করা হয় কোথা থেকে? তালের রস থেকে। তালের রস থেকে বায়োফুয়েল তৈরি করা হয়, তালের রস। কোনটি আগে চার্জ মুক্ত হবে? কপার 2+। এগুলোর মধ্যে কপার 2+ এর বিজারণ বিভবের মান হচ্ছে বেশি, নিচের দিকে আছে, তাই এটা হচ্ছে আগে চার্জ মুক্ত হবে। পানির তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবাহিতা বাড়ানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? তড়িৎ পরিবাহী বাড়ানোর জন্য আমরা কি করি? সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি। কথা বোঝা গেছে?